নমস্কার, শুনছেন বেতার বন্ধন আয়োজিত অনুষ্ঠান একলা রাতে তোমার সাথে। আজকে সঙ্গে রয়েছে আমি আপনাদের সাথে সত্যজিৎ, এবং আমাদের সাথে রয়েছেন মহুয়া, রূপকথা, অপরাজিতা। জানেন আজকে ফেব্রুয়ারি মাসের চিঠিপত্রের আসরের তৃতীয় তথা শেষ পর্বের অনুষ্ঠান। আর আজ 8:30 নয়, আজ রেডি হতে প্রায় 9টা। তাই আজকের অনুষ্ঠান কিন্তু আমরা শুরু করলাম 9টা থেকেই। নিশ্চয়ই সঙ্গে আছেন আপনারা, দেখতে পাচ্ছি আপনাদেরকে সঙ্গে রয়েছেন। শুধু একটা বার্তা আপনারা লিখবেন, সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিকঠাক আপনাদের শোনা যাচ্ছে কিনা, বা কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু নোট করবেন। সাউন্ড সিস্টেম একদম ঠিক আছে। যখন এরকমটা আমাদের গোছায়েত পিন্টুবাবু লিখেই দিয়েছেন, তখন আর দেরি নয়, চলুন আমরা অনুষ্ঠানের মূল পর্বে এগিয়ে যাই। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন। এভাবেই হ্যাঁ, আপনাদের উপস্থিতি একটু জানিয়ে দিই এই মুহূর্তে, কারণ যেমন আমরা আমাদের উপস্থিতি আপনাদেরকে জানালাম, ঠিক সেই রকম আপনাদের উপস্থিতি কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে হবে। রয়েছেন গোছায়েত পিন্টুবাবু, উনি আছেন হাওড়া মারঘোরালি থেকে পিন্টু গোছায়েত। রয়েছেন আমাদের সব সময়ের সঙ্গী আরও একজন, তিনি হলেন রামপুরহাট বীরভূম থেকে আমাদের সিদ্দিকিদা। আপনাকে স্বাগত অনুষ্ঠানে। সঙ্গে রয়েছেন আমাদের ইসমাইল হোসেন, অত্যন্ত ভালো লাগার অন্যতম আয়োজন। বাহ, আপনি শুনছেন, যুক্ত হলাম লিখছেন শিবগঞ্জ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত হয়েছেন, সঙ্গে রেখেছেন, এবং আপনার মনের মধ্যে এই অনুষ্ঠান দাগ কেটে যায় এই বার্তাটি শোনার পর কিন্তু ভালো লাগছে। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন। যাদবেন্দ্র দা যুক্ত হয়েছেন আমাদের বেতার বন্ধনের আহ্বায়ক বাবলু কুমার সিনহা। তাহলে আমরা কি চিঠিপত্রে এগিয়ে যাই? হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু অবশ্যই আমি বলবো, আমি মানে আমাদের সিদ্দিকিদা কিন্তু বলছেন শুনছি, শুভেচ্ছা রইল সকলের জন্য। রামপুরহাট থেকে শুনছেন। আর আমাদের যাদবেন্দ্রদা এই মুহূর্তে কি লিখলেন বলছেন যে শুভ সন্ধ্যা বেতার বন্ধন ও সত্যজিৎ দাদা ভাই, নমস্কার জানাই। বা ভারী সুন্দর সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা, মন ছুঁয়ে গেল। অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা দিয়েছেন আপনি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। বিধানচন্দ্র সান্যাল রয়েছেন, বলছেন সাথে আছে। আর আপনাদেরকে সাথে নিয়েই অনুষ্ঠান শুরু করলাম। আর আজকেই আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের চিঠিপত্রের আসর আজ, আর আজ তৃতীয় তথা শেষ পর্ব নিয়েই কিন্তু আজকের আসর। আর আজকে আসরে সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সত্যজিৎ, আর আমাদের সাথে রয়েছেন মহুয়া, রূপকথা, অপরাজিতা। তাহলে আসুন আমরা চিঠিপত্রের দিকে এগিয়ে যাই, কারণ অনেক গল্প রয়েছে। আজকে কিন্তু কোনো গান রাখিনি, কারণ আজকে আপনাদের চিঠি শুনবো আর আপনাদের উপস্থিতির গল্প শুনবো। আজকে কোনো গান রাখছি না, কেমন? সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। প্রদীপ কুমার চক্রবর্তী রয়েছেন, স্বাগত আপনাকে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। বিষয় কথার কথা, লিখেছেন
ডাক্তার তারক মজুমদার, 2, দুর্গানগর, কাকিনাড়া, পোস্ট মাদ্রাল, জেলা উত্তর 24 পরগনা থেকে। সুপ্রিয় সাথী, কথার কথা বলেন অনেকেই, তাই বলে কি সেগুলো সত্যি হয় নাকি সত্যি ভাবতে আছে? যেমন ধরো, ছোট্ট খুকুসোনা বায়না করে তার মাকে বলল, মা মা আমি বেড়াতে যাব, কিংবা দাদু দিদানদের বাড়ি বেড়াতে যাব। মা তক্ষুনি চোখ দুটো বড় বড় করে বলে উঠলো ভাই তো কটক যাই। আবার মনে করো, নীলা একটি ছোট্ট মেয়ে, তার মাসিমণি ও মেসোমশাইকে প্রণাম করা মাত্রই ওনারা নীলাকে আশীর্বাদ করলেন এই বলে, তুমি রূপে লক্ষ্মী আর গুণে মা সরস্বতী হও। বাস্তবে কি তাই হলো? হলো না তো। দেখা গেল নীলা হয়তো বড় হয়ে না তার ধন দৌলত পূর্ণ হলো, না তার রূপ যৌবনের বন্যায় কেউ ভাসলো, না তার বেশি দূরে লেখা পড়া হলো। তবে এটাকে তুমি কি বলবে? নিশ্চয়ই কথার কথা। এমন কত কথার ঘেরাটোপে স্বপ্নে মশগুল হয়ে যায় আমাদের মন ও মানসিকতা। দোদুল্যমান সময় বিশ্বাসকে পাথেয় করে কত শত কুড়ি ফুলে রূপান্তরিত হওয়ার আগেই অকালে ঝরে পড়ছে এই ঘুণধরা সমাজে। তাই তো বলি, বন্ধু ওসব নিয়ে ভেবো না, ওসব তো সব কথার কথা। ওর চক্করে পড়ে যদি হৃদয়ে পাবে অনেক ব্যথা। লিখেছেন ডাক্তার তারক মজুমদার, 2, দুর্গানগর, কাকিনাড়া, পোস্ট মাদ্রাল, জেলা উত্তর 24 পরগনা, পিন 743126 থেকে। বিষয় নবীন বরণের দ্বিধা। লিখছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় বেতার বন্ধন, আমার জীবন বেশ বয়ে যাচ্ছিল মন্দাক্রান্তা তালে, কিন্তু ওই যে সুখে থাকতে ভূতে কিলোই একটা কথা আছে না, কিংবা অন্তরের অন্তঃস্থল থেকে যে সুপ্ত ইচ্ছে সে হঠাৎ বলে উঠল, আর দেরি কেন, ওঠ, বেলা যে বয়ে যায়। আমিও উঠে পড়লাম আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য। শুরু করে দিলাম পড়াশোনা। স্কুল ফাইনাল পরীক্ষার অনেক আগেই বিয়ে। তারপর ক্লাস 10-এ পড়তে পড়তে সন্তান হয়, পড়ার ইচ্ছে থাকলেও এগিয়ে নিয়ে যেতে পারিনি। তবে মনের মধ্যে স্বপ্নকে মুছে ফেলতে দিইনি। ইচ্ছে ছিল সময় সুযোগ পেলে নিশ্চয়ই একদিন পড়াশোনা শুরু করে দেব। তাই সন্তানদের বড় করে শুরু করে দিলাম পড়াশোনা। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে পাশ করার পর ভর্তি হলাম নন্দীগ্রাম সীতানন্দ কলেজে। বয়স বলাটা উচিত হবে না, তবু এক্ষেত্রে তো বলতেই হবে, তাই বলি বয়স তখন আমার 39 বছর। যাই হোক, কলেজে ভর্তি হওয়ার পর মনে হলো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভর্তি হওয়ার কয়েকদিন পর আমাদের উপরের ক্লাসের ছাত্রছাত্রীরা আমাদের নবীন বরণের দিন ঘোষণা করে দিলেন। যেদিন থেকে কলেজে ভর্তি হয়েছি সেদিন থেকে আমার উপরের ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকের অধরে হাসির ঝিলিক দেখেছি। আমি পারতপক্ষে কারোর দিকে তাকাতাম না। ভেবেছিলাম কিছুদিন পরে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক যে হয়নি সেটা বুঝতে পারলাম পরের দিন কলেজ রুমের দিকে যেতে যেতে স্পষ্ট কানে এলো, একজন বলছে, আরে মাসিমাকে কে নবীন বরণ করবে রে? আমরা নাকি কোনো প্রফেসরকে বলবো বরণ করতে। বলে সে কি উচ্চস্বরে হাসি। আমার তখন গলার কাছে সব দলা তাল গোল পাকিয়ে যাচ্ছে, চোখের জল ধরে রাখতে পারছি না। চুপি চুপি পালিয়ে এলাম ওদের নবীন বরণের হাত থেকে অব্যাহতি দিতে। বাড়ি এসে মনকে বোঝালাম, এসব ক্ষুদ্র কষ্টগুলোকে, দুঃখকে তুচ্ছ মনে করে তার থেকে বেরিয়ে আসতে হবে। নাই বা করলো কেউ বরণ, আমার ইচ্ছে পূরণের লক্ষ্যে আমাকে এগিয়ে যেতে হবে চড়ুইপতি মন্ত্রে।
আমি সত্যিই নবীন বরণ ছাড়াই আমার ইচ্ছা সম্মান পারে না, তাও আমি প্রমাণ করে দিয়েছিলাম। বেতার বন্ধনের সবাইকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করছি। আমি রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। এবারে চিঠির বিষয় পিকনিক। চিঠিটি পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল, বালুরঘাট থেকে। উনি লিখেছেন, প্রিয় বেতার বন্ধন, শীতকালের মাঝে সকলের মিঠা রোদ, লেপের উষ্ণ আদর, নলেন গুড়ের মিষ্টি আর পিকনিক যেন মিলেমিশে এক পরম তৃপ্তির আস্বাদন দেয়। পিকনিককে বাদ দিয়ে বাঙালির শীতকাল অসম্পূর্ণ। উত্তরে হাওয়া গায়ে লাগতেই শুরু হয় পিকনিকের পরিকল্পনা। এই একটা দিন স্কুল, কলেজ, অফিস, কাজ, সংসার যাবতীয় ঝক্কি ফেলে বেরিয়ে পড়া কাছে পিঠে বা একটু দূরে কোথাও। সত্যি বলতে শীতের মৌসুমে দল বেঁধে পিকনিকে যাননি এরকম মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। সময়ের সঙ্গে সঙ্গে পিকনিকের চরিত্র বদলালেও তার স্বাদ এখনো অমলিন। প্রকৃতি বিলাস, নির্ভেজাল আড্ডা তো আছেই, সঙ্গে কবজি ডুবিয়ে রসনা তৃপ্তি। এই তো পিকনিকের প্রাপ্তি। পিকনিক যাকে আমরা গ্রাম বাংলায় বনভোজন বা চড়ুই ভাতি বলি, সেই পিকনিক শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ পিকিউ নিকিউ থেকে। এই পিকনিকের উদ্ভবের আছে কিছু ইতিহাস। মূলত শীত প্রধান দেশে গরমকালকে পিকনিকের মূল সময় হিসেবে বেছে নেওয়া হয়, আর সেই কারণেই হয়তো 18ই জুনকে আন্তর্জাতিক পিকনিক দিবসের মর্যাদা দেওয়া হয়েছে। অপরদিকে ভারতের মতো উষ্ণতা দেশগুলোতে প্রধানত শীতকালই পিকনিকের মোক্ষম সময় হিসেবে বেছে নেওয়া হয়। সে যাই হোক, 1799 সালে ফরাসি বিপ্লবের শেষের দিকে এই পিকনিকের উদ্ভব হয়। তবে কারো কারো মতে এই পিকনিকের উদ্ভব ভিক্টোরিয়ান যুগে। আবার কেউ কেউ বলেন বাংলায় গুপ্ত যুগের পুণ্ড্রনগরে সর্বপ্রথম বনভোজনের আয়োজন হয়। সাহিত্য, চলচ্চিত্র কিন্তু আমাদের দেশে বা বিদেশে পিকনিকের চরিত্রে বিবর্তন করে রাখা আছে। রবীন্দ্রনাথের সহজপাঠ থেকে শুরু করে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ কাহিনী অথবা সত্যজিৎ রায় ছিন্ন মস্তার অভিশাপে। সে যাই হোক, পিকনিক ছুঁয়ে ফেলে সমাজের সর্বস্তর। স্বাদ ও সাধ্যের মধ্যে সমতা করে হোক পিকনিকের স্থান ও মেনু। ছোট থেকে বড় একটা দিন সবাই মাতুক পিকনিকের আনন্দে। দিন আর বেশি নেই, ফুরিয়ে আসছে শীতকাল। তাই যাব, এখনো পিকনিকের মজা নেয়নি। যারা এখনো পিকনিকের মজা নেননি তাদের দ্রুত পিকনিকের মজা নেওয়ার অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদান্তে বিধান চন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। পরবর্তী এরপর চিঠি সৃজিতা মণ্ডল, সপ্তম শ্রেণীর আমাদের ছোট্ট এক বন্ধু, পশ্চিম মেদিনীপুর থেকে। উনি লিখেছেন যে প্রিয় বেতার বন্ধন, ডিসেম্বর জানুয়ারি মাস এলেই পিকনিকের কথা মনে পড়ে যায়। কোথায় কোথায় পিকনিক আর পিকনিক, শুধু বাস্তবে নয়, স্বপ্ন পিকনিক উকি দেয়। পিকনিক পিকনিক হবে। ওই নিশা দিদি, শোন না, চাল আর শাক সবজিগুলো নিয়ে আয়। বিপাশা দিদি তো এখনো এলো না। সঞ্চিতা দিদি একটু দেখে নে তো, হাঁড়ি কড়াই সবগুলো ঠিকঠাক এলো নাকি। আমি যাই মাংস, চিংড়ি, মাছ আর মশলাপাতিগুলো নিয়ে আসি। ও মা, আমার
এই কটা জিনিস আনতে আনতেই তোরা চলে এলি? এমনকি ওই তো বিপাশা দিদি আর সুমিও চলে এসেছে। এখন কথা বলার সময় নেই। বিপাশা দিদি আর সুমি রান্নার দিকটা দেখছে, বাকিরাও চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। অনন্যাও থালা বাসন ধুয়ে মেজে নিয়েছে, এবার শুধু রান্নাটা বাকি। সবাই মিলে হাত লাগালে তাও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যা, দইয়ের কথাটা তো মাথা থেকে একদম বেরিয়ে গেছে। এখন আর কি করা যাবে? এখন রান্না হয়ে গেছে, খেতে বসে যায়। আহা, চিংড়ি মাছের মালাইকারিটা না খুব ভালো হয়েছে রে সুমি। মাছটা আর বাকিগুলো অবশ্যই কিছু কম নয়। এই সকাল 7:30 বেজে গেল, এখনো ঘুম হচ্ছে? ওঠ বলছি, ওঠ। এই তো আমি মাঠে পিকনিকে মাংস চিংড়ি খাচ্ছিলাম, আবার এখানে বিছানায় এলাম কি করে? ও, বুঝতে পেরেছি, এ হলো স্বপ্ন। আর সত্যি বলছি বেতার বন্ধন, সেদিন না আমাদের একটা পিকনিক ছিল, আর সেখানেও ঠিক একই রকম ঘটনাটি ঘটেছিল। শুধু এইটুকুই যে সেইখানে শুধু আমার বন্ধু বান্ধবীরা না, কাকু এবং বাড়ির বড়রাও কিন্তু সেখানে ছিলেন। বাহ, খুব সুন্দর হয়েছে শ্রীজিতা মণ্ডল, তুমি লিখেছ এবং লেখাটি খুব সুন্দর হয়েছে। আগামী দিনে কিন্তু তুমি লিখবে, তুমি আমাদের সঙ্গে রেখো, এইভাবেই সঙ্গে রেখো আমাদেরকে। বাহ, চিঠি শুনতে শুনতেই আপনাদের উপস্থিতির গল্পে আসতে হবে। আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে, যারা সঙ্গে রেখেছেন আমাদেরকে, সঙ্গে রয়েছেন আপনি হলেন শক্তিপদ পণ্ডিত বাবু রয়েছেন, সাথে রয়েছেন আপনি, যাদবেন্দ্রদা রয়েছেন। যাদবেন্দ্রদা লিখছেন যে আজ বেতার বন্ধুদের পিকনিক, কথার কথা ও পিকনিক বিষয়ের লেখা যে চিঠিগুলো খুব সুন্দর রূপ দিয়ে গুণে দিয়ে শিল্পীরা এবং সত্যজিৎ দাদাভাই শোনাচ্ছেন, যা প্রাণ ভরে যাচ্ছে। আর আপনি আরও লিখছেন যে অপরাজিতা দিদিভাইয়ের পাঠ করছেন, ভাষার বর্ণনা করা যাবে না, শুধু একরাশ মুগ্ধতা। শুনতে থাকুন আর সঙ্গে রাখুন। রয়েছেন সাথে এই মাত্র এলাম, আছে শেষ পর্যন্ত, লিখছেন আপনি। স্বাগত আপনাকে। মঞ্জুশ্রী মণ্ডল রয়েছেন, আপনি বলছেন যে শুভ সন্ধ্যা। আর এশা মৈত্র রয়েছেন, বলছেন অপূর্ব, আপনি অপূর্ব দিয়ে শুরু করলেন। আর প্রীতিশা দে রয়েছেন, খুব ভালো লাগছে এমনটাই বলছেন। সুমিতা দেব রয়েছেন আপনি হলেন আমাদের, দেখতে পাচ্ছি আপনাকে। অপূর্ব সরকার রয়েছেন, মঙ্গলা গাঙ্গুলি রয়েছেন, অনিতা দি রয়েছেন মিহির কুমার মণ্ডল রয়েছেন, আমাদের সিদ্দিকিদা রয়েছেন, প্রদীপ কুমার চক্রবর্তী রয়েছেন, দীপ্তি মাল রয়েছেন। স্বাগত আপনাদেরকে, শুনতে থাকুন আর সঙ্গে রাখুন এইভাবেই। বিষয় পিকনিক। প্রেরক কৃষ্ণ গোপাল মণ্ডল, মোহন মঞ্জিল, পোস্ট উখড়া, সারদাপল্লী, পশ্চিম বর্ধমান। প্রিয় বেতার বন্ধন, আমাদের তখন পিকনিক কথাটার সঙ্গে মোটেও পরিচয় ছিল না, তাই যার সঙ্গে পরিচয় ও মাখামাখি ছিল এখন তার কথাই বলি। প্রতি বছর পৌষের মাঝামাঝি বা শেষ দিকে যখন মাঠের ধান কাটা শেষ, তা মাঠ থেকে এনে বাড়ির উঠোনে ডাই করে রাখা হতো।
কদিন জিরিয়ে নিয়ে শুরু করা হবে ঝাড়াই মারাইয়ের কাজ। আর সেই অবসরে পাড়ার মা কাকিমাদের মধ্যে আলোচনা হয়ে দিনটা ঠিক হয়ে যেত। আগের দিন বিকেলে ওই মা কাকিমার দল এবং তাদের সঙ্গে আমরা কচিকাচারা পাড়ার এই অনতি দূরে, যেখানে দোমাঠটা মানে দো ফসলি জমি শেষ হয়ে অনাবাদি উঁচু ডাঙা শুরু হয়েছে, ঠিক তার নিচে পরিবার পিছু 2-3টি করে আখা বা উনুন কেটে রাখতাম। বা পাশে সাতভেয়ে পুকুর, টলটলে কাজল কালো জল, আর চারিপারে অজস্র কলা গাছ ও অন্যান্য গাছ জায়গাটাকে এক অন্য মাত্রা দিত। পরদিন সকালে সবাই ঘুটে, শুকনো কাঠ, হাঁড়ি কড়াই, হাতা খুন্তি, চাল ডাল তরি তরকারি ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হতাম। ওই পুকুরের জলেই রান্না হতো। একেই বলা হতো পৈশালো। এ জায়গাটায় একটা সূক্ষ্ম বিজ্ঞান কাজ করত। উঁচু ডাঙা খোলা মাঠের হাওয়া আখায় লাগতে দিত না, ফলে রান্না করতে সহজ হতো। প্রথমে আখার গায়ে তেল সিঁদুর দিয়ে শুরু করা হতো রান্না, আর সবার আগে হতো আলু ভাজা, যা মুড়িতে মেখে সবাই জল খাবার খেতাম। আমরা ছোটরাও বেশ দায়িত্ববান হয়ে উঠতাম দুষ্টুমির মাঝে। কখনো কলা পাতা কেটে আনছি, তো আবার শুকনো কাঠ বয়ে আনছি, আবার সুযোগ বুঝে শিয়াল কোলের ঝোড়ে কুল খাচ্ছি। সেই ফাঁকে আমাদের খালি পায়ে 2-1টা কাঁটা ঠিক ঢুকতই, আর এই যন্ত্রণার কথা বড়রা জানতেই পারতো না। প্রতি বছরই হতো সেই একই মেনু: ভাত, পনকা শাক, ডাল, বেগুন কপি মেশানো তরকারি আর পায়েস। রান্না শেষে একটা ছোট কলা পাতায় সবকিছু উদ্দেশ্যে নিবেদন করা হতো, আর তারপরে শুরু হতো আমাদের সবার খাওয়া। আর ঠিক এমন সময় কয়েকজন বৃদ্ধ গোছের দিনমজুর, যাদের কর্মক্ষমতা হারিয়ে গেছে, সংসারেও বোঝা, দুবেলা দুমুঠো ভাত যাদের কাছে স্বপ্ন সমান, তারা অতি কষ্টে হেঁটে হেঁটে আসতেন একটা করে থালা হাতে নিয়ে। দেখতাম মা কাকিমারা তাদের পরম আদরে খাওয়াতেন। শুধু তাই নয়, বাড়তি খাবার তাদের সব দিয়ে দেওয়া হতো বাড়ি নিয়ে যেতে। আর একটু বড় হয়ে জেনেছি একেই পিকনিক বলে। বড় হয়ে অনেক অনেক পিকনিক করেছি, অনেক বিলাসিতায় ভরা। কিন্তু আমাদের সেই দো মাঠের পৈশালো বা পিকনিকের ছবিটা আমার স্মৃতির অ্যালবামের পাতায় আজও সাদা কালো ছবি হয়ে চকচক করছে। ইতি কৃষ্ণ গোপাল মণ্ডল, মোহন মঞ্জিল, পোস্ট, উখড়া, সারদাপল্লী, পশ্চিম বর্ধমান। সূচক 713363 থেকে লিখেছেন। লেখাটা পড়ে যে কি ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। কয়েক মুহূর্তের জন্য আমরা সবাই যেন সেখানে পৌঁছে গেছিলাম। আমরাও কলা পাতা কেটে আনছিলাম, আমরাও শিয়ালকুলের ঝোপে কুল খাচ্ছিলাম। মনে মনেই স্বাদ নিয়ে নিলাম সেই অপূর্ব পৈশালোর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মনটা ভরিয়ে দিলেন পুরো। ভালো থাকবেন। আসলে অপরাজিতা, মানে আমাদের প্রত্যেকটা লেখকই, মানে যারা চিঠি লিখেছেন বিভিন্ন বিষয়ের উপর, মানে এত সুন্দর করে মানে মানে চিঠিটার মধ্যে খুব সুন্দর একটা শিল্প আমরা যেমন দেখতে পাচ্ছি, ঠিক সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু জিনিস সেখান থেকে শিখছি, এবং সেদিনের এবং আজকের এই দুটোরই একটা রূপ কিন্তু ওনাদের চিঠির মধ্যে উঠে আসছে। বেশ, তাহলে এবার আমরা যাব রূপকথার কাছে। বিষয় পিকনিক। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান থেকে। প্রাণাধিক প্রিয় বেতার বন্ধন। পিকনিক মানে আনন্দ উৎসব সহযোগে বনে বা বাড়ির বাইরে প্রাকৃতিক কোনো এক সুন্দর পরিবেশে কবজি ডুবিয়ে রসনা তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া। আমার কাছে কেন তাবৎ বাঙালির কাছেই শীত মানে লেপের উষ্ণ আদর, নলেন গুড়ের মিষ্টি, পিঠে পুলি, আর অবশ্যই পিকনিক। দুর্গোৎসব ছাড়া যেমন আমাদের শরৎকাল, তেমনি পিকনিক ছাড়া শীতকাল ভাবাই যায় না। আমলকি বনে যেই শীতের হাওয়ায় লাগলো নাচন, অমনি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে পিকনিকের পরিকল্পনা শুরু।
এবার 1 জানুয়ারি শুশুনিয়া পাহাড়ের তলদেশে সবান্ধ পিকনিকের আসর বসেছিল। তখন উন্মুক্ত প্রকৃতির কোলে নির্ভেজাল আড্ডায় ডায়েটের কথা ভুলে নলেন গুড়ের সন্দেশ সহযোগে ফুলকো গরম লুচির জলখাবার, আর ওদিকে ডেচকিতে টকবগে মটনের ম গন্ধ। তখন কে যে রাঁধুনি আর কে যে নাচুনি বলাই মুশকিল। গোপালদা তো খুন্তি হাতে নাচতে নাচতে গান ধরেছে, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। ওদিকে মিউজিক সিস্টেমে বেজে চলেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে। রমা বৌদি পিকনিকের উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে গেয়ে চলেছে আমি তোমায় চিনি গো চিনি। তখন পিকনিক ঠিক করে হেসে বলে আমি বিদেশিনী, ফরাসি। আমি তোমাদের ভালোবাসার রসে মাখামাখি হয়ে বনভোজন চড়ুই ভাতি হয়ে গেছি। শীত প্রধান দেশে আমার গ্রীষ্মেই খাতির গো, তাই তো আমি 18ই জুন আন্তর্জাতিক দিবসের মান্যতা পেয়েছি। আর তোমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে আমাকে নিয়ে শীতেই তোমরা মাতামাতি করো। আমার জন্ম 1799 সালে ফরাসি বিপ্লবের শেষের দিকে। বিপ্লবের আগে সাধারণ মানুষেরা পার্কগুলোতে প্রবেশ করতে পারত না। বিপ্লবের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেই পার্কগুলো। সেই থেকেই আমি পিকনিক এক আন্তর্জাতিক নাম। এখন আমার বয়স বাড়ছে, ওই সমস্ত যুবক যুবতীদের উৎকট ডিজে বাজনাটা থামাতে বলো তো, নইলে বুক ধড়ফড় করে আমার, হয়তো এক্ষুনি মৃত্যু ঘটবে। আমি তখন আকাশের দিকে দুহাত তুলে বলি বালাই ষাট। ভালো থেকো পিকনিক। লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান 713101 থেকে। সত্যি তাই, খুব সুন্দর করে বেশ আনন্দে একেবারেই ডগমগ হয়ে কিন্তু এ লেখা। দেখতে পাচ্ছি আপনাকে, আপনাদের মুকুল সর্দার বলছেন বেতার বন্ধনের লেখা পাঠাতে চাই। অবশ্যই আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে থাকি, তবুও আপনি যখন বলছেন নিশ্চয়ই আপনাকে কিভাবে লেখা দিতে হবে আমরা সেটা অবশ্যই আপনাকে নোট করে দেবো। কেমন রয়েছেন আমাদের সাথে প্রদীপ ঘোষ রয়েছেন, বলছেন বেতার বন্ধনকে ধন্যবাদ, সঞ্চালকের সঞ্চালনা প্রশংসনীয়, আপনার সঙ্গে আছেন, শুনছেন, এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি, সব থেকে বড় ধন। আপনারাই তো আমাদের। সব্যসাচী ব্যানার্জি রয়েছেন মঙ্গলা গাঙ্গুলি, আপনি আছেন, আপনি শুনছেন, সবসময় সাথে রাখেন আমাদেরকে, এটা জানতে পেরে ভীষণ ভালো লাগছে। রয়েছেন দেখতে পাচ্ছি আপনাকে পৃথ্বীরাজ বাবু রয়েছেন, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। রাজকুমার সাহা রয়েছেন চন্দন চক্রবর্তী রয়েছেন আপনি, হ্যাঁ মুকুল সদাগর, খুব আয়োজন অনেক। আচ্ছা সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা যাব মহুয়া মুখোপাধ্যায় একটা চিঠি নিয়ে অনেকক্ষণ থেকে বসে রয়েছেন, তাহলে আমরা যাব সর্বেশ্বর বাবুর চিঠিতে। এবারে চিঠির বিষয় পিকনিক। চিঠিটি পাঠিয়েছেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন, 29/B শশীভূষণ ঘোষ লেন, মাহেশ, হুগলি থেকে। উনি লিখেছেন সাথী বেতার বন্ধন। নতুন বছরের প্রথম মাসের দ্বিতীয় পক্ষের বিষয় নির্বাচন করেছ পিকনিক, যার বাংলা প্রতিশব্দ বনভোজন অথবা চুরির ভাতি। কিন্তু চুরির অর্থ ঊর্ধ্বগামিতা, আবার সংস্কৃতে পিকনিকের অর্থ চটকবৃত্তি। সব মিলিয়ে বলা যায় দৈনিকতা বর্জন করে একটু অন্যভাবে দিনটা কাটানো।
এমনি ঘটনার ঘন ঘটা আমার জীবনে এক সময় অহরহ ঘটেছে। বিশেষত ছাত্র জীবনে একটা ঘটনার কথা বলি। সবে তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। কয়েকজন মিলে ঠিক করলাম পিকনিক করব। সন্ধ্যেবেলা আমাদের স্কুলের পেছনের একটা পরিত্যক্ত বাড়িতে একটা লম্পর আলো জ্বালিয়ে রান্নার আয়োজন। মেনু কার্ডে আবশ্যিকভাবে ছিল মুরগির মাংস, কারণ কারো বাড়িতে তখন তা ঢুকতো না। রান্না করেছিল আমাদের চেয়ে বয়সে একটু বড় স্কুলের নাইট গার্ড। কি যে স্বাদ সেদিন পেয়েছিলাম, আজকেও সেই পিকনিককে তোমার দরবারে তোলার জন্য বেছে নিলাম। আবার এই মাসের প্রথম রবিবার আবার সেই হায়ার সেকেন্ডারি ব্যাচের কয়েকজন বন্ধু 53 বছর পর পিকনিকে মিলেছিলাম। এখন বয়সে প্রবীণ সেই প্রবীণ বন্ধুরাই সাহস করে মেনুতে রেডমিট রেখেছিলাম, আর নিজেরা নয়, রান্নার জন্য ছিল ক্যাটারিং। আমরা জমিয়ে মাতলাম গান, গল্প, আড্ডায়। সর্বশেষে সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বিনীত চিঠিটি পাঠিয়েছিলেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন 29/20 শশীভূষণ ঘোষলেন, মাহেশ, সূচক 712202 থেকে। খুব সুন্দর চিঠি আপনাদের। আর এইবার চিঠি রয়েছে আপনার। এবার চিঠি রয়েছে আপনার। আপনি হলেন শিবনাথ মণ্ডল, গ্রাম বগুড়া, হুগলি থেকে আপনি লিখেছেন। প্রিয় বেতার বন্ধন, শীত আসতে না আসতেই পিকনিকের ধুম পড়ে যায়। ছোট ছোট ছেলেমেয়েরা চড়ুই ভাতি করে খুব আনন্দ পায়। তারা মাঠে কিংবা বাগানে মাটি খুঁড়ে উনুন তৈরি করে বন থেকে শুকনো কাঠ কুড়িয়ে চড়ুই ভাতি করে। কলা পাতা কেটু বানিয়ে পেতে খেতে খেতে পাতা ছেড়ে মাটি মিশে যায় ভাতে, তাতেও আনন্দের শেষ নেই। তারপর কালি মাখা হাড়ি কড়াই নিয়ে খুব আনন্দ করতে করতে বাড়ি ফিরে কচি কাচারা খুব আনন্দ উপভোগ করে তারা। ছোটদের পাশাপাশি বড়রাও পিকনিক বা চড়ুই ভাতি করে। তবে এখন পিকনিকের ধরন বদলে গেছে। বড়রা গাড়ি ভাড়া করে গ্যাস ওভেন নিয়ে সাথে ডিজে বক্স, তারপর কোনো বাগান বা নদীর চরে অথবা সবুজ দ্বীপের মতো নানান জায়গায় পিকনিক করে। এখন আর মাটিতে উনুন করে বা বন থেকে কাঠ কুড়িয়ে এনে জ্বালানি করে না। এখন পিকনিকে রান্না বদলে গেছে। এখন হালুইকর রান্না করে। এখন শুধু সাদা ভাতের পিকনিক হয় না, হলেও খুব কম হয়। এখন নানা রকম উচ্চাঙ্গ পদের রান্না করে থাকে সেই আগের দিনের পিকনিক। আর এখনকার পিকনিকের ধরন বহু পরিবর্তন হয়ে গেছে। পিকনিক খুব আনন্দের, কিন্তু কখনো কখনো পিকনিক করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়ে পড়ে। আবার পিকনিক করতে যাওয়া বা ফিরে আসার সময় গাড়ির মধ্যে নাচ গান করতে করতে অসাবধানে গাড়ি থেকে পড়ে বিপদকে ডেকে আনে। তাই বলি, পিকনিক যেমন আনন্দের, তেমন আবার কখনো কখনো বিপদকেও ডেকে আনে। এভাবে আনন্দ ও নিরানন্দের মাথায় রেখেছে পিকনিক হয়ে আসছে। মানে এইসব ঘটনাগুলোকে নিয়েই কিন্তু পিকনিক হয়ে আসছে সেদিন থেকে আজ। শুধুমাত্র পিকনিকের কিছুটা রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলাদা হয়েছে। এমনভাবে চিঠি শেষ করেছেন শিবনাথ মণ্ডল, হুগলি থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন এইভাবেই। সাথে রয়েছেন এই মুহূর্তে শ্রী গোপীনাথ পাল। বলছেন সাথে আছি, আপনি সাথে আছেন, আপনি শুনছেন, জানতে পেরে ভালো লাগছে। সুভাষ বিশ্বাস রয়েছেন, আপনাকে স্বাগত অনুষ্ঠানে, সাথে রেখেছেন, শুনছেন আমাদেরকে, এটা জানতে পেরে খুব ভালো লাগছে। মুকুল সর্দার রয়েছেন, উনি লিখছেন যে লেখাগুলো শুনতে শুনতে কখন যেন পিকনিকের মাঠে পৌঁছে যাচ্ছি, নিজেরই অজান্তে লেখাগুলো মন ছুঁয়ে যাচ্ছে। মুকুল
সত্তার, খুলনা থেকে আপনি লিখছেন। একদমই তাই। আসলে আপনাদের লেখাগুলো এতটাই সুন্দর, মানে এতটাই কি বলবো, মানে মন ছুঁয়ে যাচ্ছে সত্যি আমাদেরও। বিষয় নবীন বরণের দ্বিধা। লিখেছেন শ্রী সৌমিত্র ভৌমিক, গ্রাম আনন্দপুর, পোস্ট ময়না, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় বেতার বন্ধন, ওরা উদ্দাম, ওরা উচ্ছৃঙ্খল, ওদের দিয়ে কোনো সৃষ্টিশীল গঠনমূলক কাজ হওয়া সম্ভব নয়। এমন নানান অজুহাতের দোহাই দিয়ে অনেক প্রবীণরাই নবীনদের সহজে বরণ করতে কুণ্ঠাবোধ করেন। ওরা পারবে না, ভুল হবে, ভুল করবে, তখন অগ্রগতি যে থমকে যাবে। অভিজ্ঞতার কোনো দাম নেই বুঝি? নবীনদের তো কোনো অভিজ্ঞতাই নেই। তাহলে কিসের কারণে মুক্ত মনে সাগ্রহে ওদের বরণ করে নিতে হবে? অহেতুক নবীনদের দোষারোপ করে তাদের বরণ করে নিতে দ্বিধা সংকোচ করবেন না। যুগ এগোচ্ছে, সমাজ এগোচ্ছে, মানুষের কথাবার্তা, চাল চলন, আদব কায়দা দিন দিন পরিবর্তন হচ্ছে। এ ব্যাপারে নবীনরা অনেক বেশি এগিয়ে। প্রবীণদের মতো তাই তাদের বলা, ভাবা, চলা এক হবে না, একটু অন্যরকম তো হবেই। এ ব্যাপার নিয়ে যুক্তি তর্ক দিয়ে আলোচনা করা যেতেই পারে। গড্ডালিকা প্রবাহের বাইরে গেলে সমাজ সংসার সব রসাতলে গেল, রব তোলা ঠিক নয়। গড্ডালিকা প্রবাহের বাইরে তো যেতেই হবে, তা না হলে আপনি আধুনিক হবেন কিভাবে? নতুন সমাজের সঙ্গে তাল মেলাবেন কিভাবে? নবীনের মধ্যে অনেক অনেক ভালো রয়েছে, যা প্রবীণরা কল্পনাও করতে পারতেন না। কখনো কখনো প্রবীণরা সে সময়ের নবীনকে মেনে নেয়, সেজন্য অনেক জল ঘোলাও হয়। তাই এ নিয়ে অনেক ক্ষেত্রে অনেক চ্যুতি বিচ্যুতিও হয়। কখনো কখনো সেই দোদুল্যমান অবস্থায় অগ্রগতিও থমকে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নবীন বরণের হাত ধরে অনেক অনেক সাফল্য এসেছে, যার সুফল ভোগ করছে সমগ্র মানব সমাজ। তবুও নবীন বরণের ক্ষেত্রে কেন এত গড়িমসি করা? সমাজ সংসার আজ অনেক বেশি এগিয়ে গেছে। তবে কিছু কিছু নবীনের মধ্যে অনেক বেপরোয়া ভাবও আছে, যা সমাজ সংসারের পক্ষে সত্যি ক্ষতিকর। তাই সকল নবীনের জন্য দ্বার একেবারে দরাজ হয়ে উন্মুক্ত করে দেওয়া ঠিক হবে না। প্রবীণদের দ্বাররক্ষী হয়ে সদা জাগ্রত থাকতে হবে। তাই সমাজ সংসারে প্রবীণ যেমন থাকবে, সময় হলে নবীনদেরও বরণ করে নিতে হবে। সবার চৈতন্য হোক, মঙ্গল হোক, এই আশায় ও কামনায় শ্রী সৌমিত্র ভৌমিক, গ্রাম আনন্দপুর, পোস্ট ময়না, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721629 থেকে এই চিঠি লিখে। বিষয় পিকনিক। পত্রটি লিখেছেন সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, বাঁকুড়া থেকে। প্রায় 3 দশক আগের ঘটনা। চাকরি সূত্রে থাকতাম আমাদের জেলার পশ্চিম মেদিনীপুর সীমান্তে। অনতি দূরে কাঁকড়াঝোড়, যা অরণ্যপ্রেমী পর্যটকদের খুব পছন্দের। কিন্তু সেই সময় উগ্রপন্থীদের আক্রমণে ওখানকার সরকারি টুরিস্ট লজ ধ্বংস হয়ে গিয়ে পর্যটক বর্জিত হয়ে পড়ে। এরকমই এক শীতের দিনে আমাদের সহকর্মীগণ হঠাৎ ঠিক করলাম, খুব নাম শুনেছি, একবার কাঁকড়াঝোড় ঘুরেই আসি। একটা গাড়িতে করে আমরা 8-10 জন বাঁকুড়া ঝাড়গ্রাম বড় রাস্তা ধরে গিয়ে তারপর
মোরাম রোড ধরে গন্তব্যে পৌঁছলাম সকাল ঠিক 10টায়। সেখানে পৌঁছতেই স্থানীয় অধিবাসীদের কয়েকজন আমাদের কাছে এসে বলল, আইসো বাবুরা, বনভোজ না করবে তো? আমরা বলি, না, আমরা এমনি জায়গাটা দেখতে এসেছি, একটু পরেই চলে যাব। কিন্তু তারা বলেন, সে কি বাবু, যখন এসেই পড়েছ, কয়েক ঘন্টা থাকো, ভালো করে জঙ্গল দেখো, খাওয়া দাওয়া করো, তবে তো যাবে। বাবুরা তো বহুদিন আমাদের এখানে আশাই ছেড়ে দিয়েছে গো। আমরা বলি, কিন্তু আমরা তো কিছুই নিয়ে আসিনি, খাওয়া দাওয়া হবে কি করে? তারা বললেন, সেসব ব্যবস্থা আমরাই করে দেবো গো, তোমরা একবার শুধু হাঁ করো, সব জোগাড় যন্তর করে ঠিক সময় খাওয়া দাওয়া করিয়ে দেবো। জঙ্গলের অপরূপ সৌন্দর্য আর স্থানীয়দের আন্তরিক অভ্যর্থনা আমরা উপেক্ষা করতে পারলাম না। ওদের টাকা পয়সা দিয়ে কি কি আনতে হবে সব বলে দিলাম। ওরা গোটা 2 খাটিয়া আর খেজুর পাতার চাটাই এনে আমাদের বসার ব্যবস্থা করে দিলেন। কাঁসা ঝকঝকে ঘটিতে এলো খাবার জল আর দেশি গুড়। একটু পরে জিনিসপত্র এসে পৌঁছলো। প্রথমে মুড়ি তেলে ভাজা আর গরম চা। ওরা বললেন, তোমাদের লেগে দেশি মুরগির ঝোল বানানো হচ্ছে, আরেকটা জিনিস, লাল কুকুট কিছু আছে আমাদের ঘরে, চাটনি খাবে নাকি? আমরা হই হই করে উঠলাম, এটা তো খেতেই হবে। এরপর আমরা মনের সুখে বেশ খানিকক্ষণ জঙ্গলে ঘুরে নিলাম। পরে যথাসময়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো। দেশি মুরগি ও কুক্কুটের চাটনি অসাধারণ, আর সবার উপর আদিবাসী ভাই বোনদের উষ্ণ আতিথেয়তা ভরা বনভোজন। সত্যি বলছি, প্রাত্যহিকী আজও ভুলতে পারিনি। সাধন মুখোপাধ্যায় লিখছেন অরবিন্দনগর, বাঁকুড়া থেকে। খুব সুন্দর সাধনবাবু, একেবারেই পুরো একটা ছবি আমরা সবাই কিন্তু দেখছিলাম। কি সুন্দর করে আপনি লিখেছেন, আমরা যেন সবাই হারিয়ে যাচ্ছিলাম, মানে আপনার সেই দিনে আমরা যেন সবাই মিলে হাজির হয়েছিলাম। খুব 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 সুন্দর হয়েছে আপনার লেখা। আর এই মুহূর্তে যাব আপনার লেখাতে। এবারে চিঠির বিষয় নবীন বরণের দ্বিধা। চিঠিটি পাঠিয়েছেন মিহির কুমার মণ্ডল, 3E/15 নিবেদিতা প্লেস, পোস্ট বিনাচিতি, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713213 থেকে। উনি লিখেছেন, প্রিয় বেতার বন্ধন, নবীন বরণের দ্বিধা একটি চিরকালীন আলোচ্য বিষয়। নবীনকে বরণ করার অর্থই হলো পরিবর্তনকে স্বাগত জানানো, কিন্তু সবসময় আমরা স্বতঃস্ফূর্তভাবে নবীনকে বরণ করতে পারি না। আমাদের চেতনা পুরাতনে এমন ভাবে আচ্ছন্ন যে নবীনকে মানিয়ে নিতে পারি না। আমার বন্ধুর দাদা যখন কলেজে ভর্তি হয়, বন্ধুর কাছ থেকে জানতে পারি তার দাদাকে কলেজে আরো অনেক নতুন ছাত্রের সঙ্গে কপালে চন্দনের ফোঁটা দিয়ে, হাতে গোলাপ ফুল দিয়ে আর মিষ্টির প্যাকেট দিয়ে বরণ করেছে। এই অনুষ্ঠানের কথাটা আমার খুব ভালো লেগেছিল। তারপর আমরা যখন কলেজে ভর্তি হই, তখন আমাদেরও ওই রকম ভাবে বরণ করে। তবে ছাত্রদের নবীন বরণের কথা আলাদা। প্রাত্যহিক জীবনে, ব্যবহারিক জীবনে অনেক কিছুই নতুন আসে, যেগুলি বরণ করতে আমরা ভীষণ দ্বিধান্বিত। তার কিছু উদাহরণ দিই। সেই 1980 সালের অক্টোবর মাসে আমি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যোগদান করি। তখনই শুনি হংকং ব্যাংকের কলকাতার একটি শাখায় কম্পিউটার আসবে। খবর শুনে বিভিন্ন ট্রেড ইউনিয়ন প্রবল বাধা সৃষ্টি করে। ট্রেড ইউনিয়নের যুক্তি ছিল, কম্পিউটার বসলে কর্মসংস্থানের হার কমে যাবে, যারা কাজ করছে তাদের অনেকেই ছাঁটাই হতে পারে ইত্যাদি। এই বাধার সম্মুখীন হয়ে ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল করে। তারা
অন্য রাজ্যে নিয়ে যায় কম্পিউটার। নতুনকে বরণ করার এই দ্বিধা আমাদের রাজ্যকে এখন অনেকটাই পিছিয়ে দিয়েছে। পরবর্তীকালে যারা বাধা দিয়েছিল তারাই আবার সাদরে বরণ করেছে এই কম্পিউটার। আজকাল তো কম্পিউটার ছাড়া কোনো কিছুই ভাবাই যায় না। আমরা জানি নবজাগরণের পথিকৃৎ রামমোহন রায় যখন সতীদাহ প্রথা রদ করলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আর স্ত্রী শিক্ষা প্রচলন করলেন, তখন অধিকাংশ লোকই মেনে নেননি। গ্যালিলিও কোপারনিকাস যখন সৌরজগতের আসল রহস্য উদ্ঘাটন করলেন, তখন তাদের ভাগ্যে জুটেছিল বন্দিদশা। চিকিৎসা বিজ্ঞানও দেখি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাচারের ওষুধকে প্রথমে স্বীকৃতি দিতে চায়নি। পরে অবশ্য এই ওষুধ প্রয়োগে সুফল মিললে সকলেই বরণ করে। একই রকম ভাবে আমরা দেখতে পাই অ্যালোপ্যাথি চিকিৎসাকে এখানে প্রথমে সুনজরে না দেখলেও পরবর্তীতে অর্থাৎ বর্তমানে এই চিকিৎসায় প্রধান অবলম্বন হয়ে উঠেছে। গত শতাব্দীর 60-এর দশকে বাঁকুড়ার মেডিকেল কলেজের একজন চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায় অতি সহজে পদ্ধতিকে নলজাতক শিশু জন্ম পদ্ধতি আবিষ্কার করেন। কিন্তু এই নবীন পদ্ধতির স্বীকৃতির বদলে তার ভাগ্যে জুটে উপহাস আর উপেক্ষা। ফলে তিনি আত্মহননের পথ বেছে নেন। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রেও দেখেছি যখনই কেউ নতুন ধারার প্রবর্তনের চেষ্টা করেন, সেই ধারা গ্রহণ করতে অনেকেই দ্বিধান্বিত। জীবনানন্দ দাশের পরবাস্তববাদের কবিতা এখন অনেকেই প্রতিষ্ঠিত কবি সাদরে গ্রহণ করেননি, কিন্তু তার মৃত্যুর পর অনেকেই আগ্রহী তার কবিতা পাঠে। এইরকম ভাবে দেখতে পাই নবীনকে বরণ করতে সত্যি আমাদের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করে। বেতার বন্ধন পরিবারের সবাইকে, সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন মিহির কুমার মণ্ডল, 3E/15 নিবেদিতা প্লেস, পোস্ট পিনাচিতি, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 7132113 থেকে। আমার হাতে চিঠি রয়েছে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের আটবেড়িয়া হাড়িঝামা থেকে। লিখছেন পুষ্প সাঁতরা। লিখেন পিকনিককে চড়ুই ভাতি বনভোজন বললেও আনন্দ পাই। জীবন যখন একটু থমকে যায়, তখন দৈনন্দিন জীবনে জড়তা দূর করতে কয়েকজন বন্ধু বা উৎসাহী পড়শিদের নিয়ে বেরিয়ে পড়া। আর পিকনিকের জন্য চাই খোলা মেলা সুন্দর জায়গা, ময়দান, নদীর ধার বা জঙ্গল ঘেরা একটা ছমছমে পরিবেশ। পিকনিকে পারে মনে রস সঞ্চার করতে। নির্ভেজাল আড্ডা, খাওয়া দাওয়ার সঙ্গে প্রবীণ নবীন সব এক হয়ে যাওয়া। দুষ্টুমি, হাসি ঠাট্টা চলে দুপুর গড়িয়ে বিকেল। পিকনিক মানে খোরাক, ক্ষণিকের অক্সিজেন। হৈ হৈ করে নদীর তীরে তার সৌন্দর্য উপভোগ করা আর দেদার খানা পিনা। শীতেই সাধারণত পিকনিকের আয়োজন হয়। আগের মতো কাঠের উনুনের হেপা নেই। গাড়িতে গ্যাস সিলিন্ডার তোলা আর রান্না করা, নো ঝামেলা। পিকনিকের প্রস্তুতি পর্ব রোমাঞ্চকর। সাজো সাজো রব, কড়াই, খুন্তি, বাসন, কৌশন ইত্যাদি। তবে পিকনিকে সব বহন করতে হয়। এই এক হেপা, তা হোক, আনন্দ কিন্তু 16 আনা। নেমন্তন্ন বাড়ি নয় বলেই একদিনের মজা আর চেটে পুটে ভোজন সারা। যারা দূরে যেতে চান না, তারা বাড়ির কাছে মাঠের খোলা জায়গাতেই পিকনিক করে। পিকনিকের জয় হোক। খানা পেনা লেনা দেনা, একদিনের রাজা, উৎসাহী দল বেঁধে পিকনিকে মজা। বাহ, খুব সুন্দর তো। খানা পেনা লেনা দেনা, একদিনের রাজা, উৎসাহী দল বেঁধে পিকনিকে মজা। বাহ, পুষ্প সাঁতরা, আটবেড়িয়া হাড়িজামা, পূর্ব মেদিনীপুর থেকে আপনার চিঠি। বেশ সুন্দর একটা চিঠি আমরা শুনলাম। আর এই মুহূর্তে
সাথে রয়েছেন আপনি মুকুল সর্দার, উনি কিন্তু আছেন একটু, আচ্ছা বিষয়টা একটু দেখবেন। ঠিক আছে, আমরা দেখছি। হলদিয়া থেকে আপনি শুনছেন কোকিল মিটে রয়েছেন বন্যা ব্যানার্জি রয়েছেন, সাথে তো রূপকথা বিশ্বাস তো সাথে রয়েইছেন, আর রয়েছেন আমাদের সাথে হাবিবুল রহমান হাবিব রয়েছেন, যাদবেন্দ্র দা রয়েছেন, শ্রী গোপীনাথ পাল রয়েছেন আমাদের সাথে। উনি কিন্তু সাথে রয়েছেন, অনেকক্ষণ থেকে সাথে যুক্ত হয়েছে। অপূর্ব অসাধারণ লেখনী, অনবদ্য পাঠ, মন ছুঁয়ে গেল। এমনটা মন ছুঁয়ে যাওয়ার বার্তা যিনি সবসময় দিয়ে থাকেন তিনি হলেন যাদবেন্দ্রদা। স্বাগত আপনাকে। সব সময় আপনি সাথে রাখেন, মনের মধ্যে একটা কি বলি বলুন তো, শক্তির সঞ্চার করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাথে থাকুন আর সঙ্গে রাখুন এভাবেই। আজকে শুনছেন চিঠিপত্রের আসর। বেতার বন্ধন যে ফেব্রুয়ারি মাসে যে চিঠির বিষয় রেখেছিল আপনাদের জন্য, সেই নবীন বরণে দ্বিধা, পিকনিক আর কথার কথা, এই তিনটি বিষয়ের উপর আপনাদের অনেক চিঠি কিন্তু আমাদের দপ্তরে এসেছিল। আর সেই সব চিঠি নিয়ে দুটি অনুষ্ঠান কিন্তু হয়ে গেছে। আজকে আজকে তৃতীয় পর্বের অনুষ্ঠান, 3 নম্বরের অনুষ্ঠান আজকে কিন্তু তৃতীয় তথা শেষ পর্বের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে কিন্তু সাথে রয়েছেন আপনি, আর আপনাদের প্রত্যেককেই সেই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, সঙ্গে থাকুন, অনেক চিঠি এখনো রয়েছে বাকি। বিষয় পিকনিক। লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, মেদিনীপুর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় বেতার বন্ধন, পিকনিক বা বনভোজন নিয়ে কথার শেষ নেই। কিছু কিছু সিনেমার দৃশ্যে পিকনিকের ছবি এবং পিকনিক নিয়ে গান আজও মনে বেশ আনন্দ দেয়। বাঙালির জীবনে শীত ঋতু এখন পিকনিকের প্রীতি উৎসবে পরিণত হয়েছে। দর্শনীয় স্থান, পর্যটন এলাকা কিংবা প্রাকৃতিক সুন্দর পরিবেশে কোনো স্থানে দলবল নিয়ে ভ্রমণে গিয়ে একদিন বা কয়েকদিন অবস্থান পিকনিকের আমেজ পেয়েছে। এককালে রাজা বাদশার ছেলেপুলে সৈন্য সামন্ত নিয়ে বনে জঙ্গলে ভোজনের আয়োজন করতেন। বনভোজনের শুরু তখন থেকেই। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে রূপ বৈচিত্র্য। এখন পিকনিক বা বনভোজন কর্পোরেট আদলের। বছরের শুরুতেই বিভিন্ন স্কুল, কলেজে, অফিসে রীতিমতো হুড়োহুড়ি লেগে যায় পিকনিক বা বনভোজন আয়োজনে। আর এ সময় পিকনিক স্পট, ক্যাটারিং কোম্পানি, যাতায়াত ব্যবস্থা করতে করতে হিমশিম খেতে হয়। মনে পড়ে যায় আমাদের ছোটবেলায় যখন পাড়ার বন্ধুদের সঙ্গে পিকনিক বা বনভোজন করতাম, তখন কিন্তু আমরা নিজের নিজের বাড়ি থেকে চাল, ডাল ও বাসন কোসন নিয়ে গিয়ে কাঁচা হাতের রান্না করা হতো। তাতে স্বাদ কি হতো বোঝাই যাচ্ছে, কিন্তু রান্নার এবং একটু বড় হওয়ার আনন্দ যে কি, তা খাবারের স্বাদকে ছাপিয়ে যেত। তারপরে যতবার পিকনিকে গেছি, সবচেয়ে আনন্দদায়ক পিকনিক হয়েছে বেশ কয়েক বছর আগে। মা এবং পরিবারের সকলকে নিয়ে আনন্দ করতে করতে এবং আরো 2-1টি পরিবারের সঙ্গে মিলিত হয়ে মেদিনীপুর শহরে কংসাবতী নদীর তীরে রান্নার জোগাড় করে খাওয়া দাওয়ার পরে শীতের পড়ন্ত রোদে পিকনিক স্পটে বসে কত রকমের গল্প, গান, হাসি, আনন্দ করার পর সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছিলাম। আজ মা নেই, কিন্তু মায়ের সঙ্গে শেষ পিকনিকের আনন্দের ছবিগুলো অ্যালবামের স্মৃতি হয়ে জেগে আছে। সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, মেদিনীপুর, জেলা পশ্চিম মেদিনীপুর, পিনকোড 721102 থেকে।
সুভাষচন্দ্র বিশ্বাস লিখছেন সাহেবনগর পলাশীপাড়া তেহট্ট নদিয়া থেকে। প্রিয় বেতার বন্ধন, পিকনিক যে কোনো সময় করা হলেও শীতকাল আর পিকনিক যেন একে অপরের পরিপূরক। শীতকালের সঙ্গে পিকনিকের একটা মিষ্টি মধুর সম্পর্ক রয়েছে। তাই শীতকাল এলেই চারিদিকে পিকনিক পিকনিক গন্ধ ছড়িয়ে পড়ে। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী পিকনিক কখনো বনভোজন, কখনো চড়ুইভাতি, কখনো কৌশল্যা বা ফেস্ট। পৌষ সংক্রান্তিতে আমরা যে পিকনিক করি তাকে কৌশল্যা বলি। বিশেষ এই দিনে গ্রামের প্রতিটি পরিবারের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। এটা আমাদের এখানকার একটা ঐতিহ্যবাহী বহুদিনের রেওয়াজ, যা এখনো চলে আসছে। কোথাও বন্ধু বান্ধব মিলে, কোথাও কয়েকটি পরিবার মিলে যে যার মতো বাড়ির বাইরে আনন্দ সহকারে রান্না করে খাওয়া দাওয়া করে। মনে পড়ে ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে কৌশল্যাতে যেতাম। তখন সারা গ্রাম নিয়ে সবাই একসাথে কৌশল্যা করত। এই একটি দিনের জন্য সকলেই একটি পরিবার হয়ে যেত। সকাল থেকে সবাই হাঁক ডাক শুরু করে দিত। কে কোথায় যাবে, কি করবে, তার জন্য গ্রামের চারিদিকে হইচই কোলাহল কলরবে ভরে যেত। বেশ কিছু লোক পার্শ্ববর্তী যমুনার বিল থেকে মাছ ধরে আনত। কিছু লোক মাঠ থেকে মটর, ছোলা, পালং শাক তুলে আনত। তখন জমি থেকে এগুলো তুললেও কেউ কিচ্ছু বলতো না। কিছু লোক সবার বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, বেগুন, তেল ইত্যাদি নিয়ে আসতো। এসব কাজ সবাই সহাস্যে আনন্দের সাথে উপভোগ করত। গরুর গাড়িতে করে বারোয়ারির বড় বড় হাঁড়ি, কড়াই, ডেচকি, হাতা খুন্তি, বটি নিয়ে সবাই পৌঁছে যেত গ্রামের পূর্ব পাশ দিয়ে বয়ে চলা জলঙ্গি নদীর ঘাটটাতে অবস্থিত প্রকাণ্ড ছাতার মতো বটবৃক্ষের তলায়। রান্না বান্নার সঙ্গে চলতো হাসি, ঠাট্টা, তামাশা, চিৎকার, চেঁচামেচি আর হই হুল্লোড়। রান্না হয়ে গেলে বটগাছের চারিদিকে গোল হয়ে বসে কলার পাতা পেতে সকলে একসাথে রসনা তৃপ্তি করে উদর পূর্তি করতাম। আহা, সে কি অমৃত সম স্বাদ! সেসব দিন হারিয়ে গেছে। পিকনিকের কথা শুনলে সেই মন চুরি করা প্রাণ চঞ্চল পরিবেশের দৃশ্য চোখের সামনে এখনো ভেসে ওঠে। শুভেচ্ছা সহ সুভাষচন্দ্র বিশ্বাস, সাহেবনগর, পলাশীপাড়া, তেহট্ট, নদিয়া। পরবর্তী চিঠির বিষয় পিকনিক। চিঠিটি পাঠিয়েছেন অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুকুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। হে রসময়ী, বছরের শুরুতেই তুমি একেবারে সরস বিষয় উপস্থাপন করেছ। তোমার বিশাল উড়ান ধরে এগোতে না পিছতেই মনে পড়ে সুদূর অতীতের মন মাতানো দৃশ্যগুলোর কথা। আমি পরমেশ্বর, অমল আর কমল ঘরের পাশে একটি ডোবার ধারে বনভোজন করতাম। কখনো ডাল, পেঁপে, আলুর তরকারি, আবার কখনো ডিম ভাত। আধ সেদ্ধ ভাত আর নিজের মতো করে বানানো তরকারিতে কি অফুরন্ত স্বাদ পেতাম। তবে আমার কাকিমা মাঝে মাঝে হাত লাগিয়ে দিত। ভাত বেশি হলে পরের দিন আবার বেগুন পোড়া, পান্তা ভাত মেনু নিয়ে সবাই বসে যেতাম বাসি পিকনিকে। কৈশোরেও আমরা কয়েকজন মাধ্যমিক পড়ুয়া মিলিত হতাম। অজিত, সমরেন্দ্র, বর্ণালী, নন্দা, পরমেশ্বর, কবিতা, সুস্মিতা, আরতি, সমীর, বিকাশ, লক্ষ্মীকান্তরা পিকনিক করতাম জমিয়ে। পরমেশ্বর আর সমরেন্দ্র মুরগি ছাড়াতে ওস্তাদ ছিল। পূর্ণাগিরিয়ার পুকুর পাড়ে মাংস ভাতের গন্ধটা যেন আজও পায়, শুধু বাস্তবটাই নেই। এসব 20 বছর আগের কথা। এখন আর পিকনিক হয় না, হয় ঘরের বাইরে জমিয়ে খাওয়া দাওয়া, আর সেই খাবার প্রস্তুত করে দেয় কোনো ক্যাটারার। রেস্টুরেন্ট কালচারে অভ্যস্ত এখনকার
পিকনিকও তার চরিত্র বদলে ফেলেছে। মেনুর দৈর্ঘ্য বেড়েছে, আয়োজনে আড়ম্বর এসেছে, কিন্তু অতীতের সেই পিকনিকটাও একেবারে উধাও। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একসময় পরম যত্নে লিখেছিলেন, একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চায় পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। এখনকার পরিস্থিতি দেখলে কবি হয়তো দ্বিতীয়বার ভাবতেন পিকনিকে যাবেন কিনা। এখনকার পিকনিকে সে মিলিত হওয়ার সময় নেই, সময় তো কেড়ে নিয়েছে অস্তিত্বের লড়াই আর ছোট্ট একটা যন্ত্র। মানুষের দুটো হাত বড্ড ব্যস্ত মোবাইলে, বন্ধুত্বের মায়াজাল আজ বড় দুর্বল, অন্তর্জালে যেন মুক্তির পথ। আসলে পিকনিকে একদিন এনে দিত মুক্তির আনন্দ। যদি পারো সেই অনাবিল আনন্দটা ফিরিয়ে দিও। প্রাণপাক প্রাণের পিকনিক। চিঠিটি পাঠিয়েছিলেন অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুকুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721424 থেকে। আমরা চিঠি হাতে তুলে নিয়েছি যার, তিনি হলেন পশ্চিম মেদিনীপুরের দেবীপ্রসাদ মণ্ডল। লিখছেন আপনি, লিখছেন প্রিয় বেতার বন্ধন, কথার কথা যে কখনো কখনো ট্র্যাজেডি হয়ে ওঠে তার প্রমাণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্পটি। গল্পের কেন্দ্রীয় চরিত্র অমরের স্ত্রী শৈল। ননদ গৌরীর কথায় উত্তর, রং বটে তোমার বৌদি, তুমি যা পারবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। স্বভাবে বিনতী, নম্র, মিষ্টিমুখী, দোষের মধ্যে কোথায় কোথায় বাপের বাড়ির তুলনা দেওয়া। শাশুড়ির কথায় আবার বউ ভালো হয়েছে, উত্তর করিতে জানে না, দোষ করলে বকবো কি, মুখের দিকে চাইলে মায়া হয়। অমরের শখ করে আনা চায়ের বাসনের মধ্যে একটা কাপ খুঁজে না পেয়ে গৌরী যখন দোষী সাব্যস্ত হবার আশঙ্কায় ভুগছে, তখন পুত্রবধূর অকপট স্বীকারোক্তি, ও আমারই, ও ভেঙে ফেলেছি মা, আমারই দোষ ছিল ওতে। শাশুড়ির রাগ শীতল হয় এই সরলতার কাছে, কিন্তু কথার কথা যে সব সময় অনুকূলে থাকবে তা বোধ হয় গরিব শৈল জানত না। তাই কলিকাতা প্রবাসী হরেন্দ্র বাবুর মেয়েরা বেড়াতে এসে বৌমার রূপে গুণে যখন গদগদ, ঠিক তখনই কথার কথাই হয়ে উঠল বিনা মেঘে বজ্রপাত। অত্যন্ত অপমানিত হতে হয়েছে অতিথিদের সামনে অমরের মাকে। বৌমার বাপের বাড়ির সাহায্যে এই বাড়িতে যখন তখন আসে। শৈলর এই মন গড়া কথার কথা খেসারত তাকে দিতে হয় বেশ বড় রকম। সেদিন থেকেই শাশুড়ি বধূর সম্পর্ক তোলানিতে এসে ঠেকেছে। অমরের বাড়ি আসার অপেক্ষায় ছিলেন মা। অমর বাড়ি ফেরার সময় নিজের ভুলে লোকসানে মেজাজ বিগড়ে এসেছে। মা এই সুযোগের সদ্ব্যবহার করলেন। তার জন্য তোমার চিন্তা কি বাবা, বড় লোক শ্বশুর রয়েছে, তাকে লেখো, তিনি পাঠিয়ে দেবেন। বিচারে শৈলের নির্বাসন, সেই রাতেই বাপের বাড়ি। ট্র্যাজেডিও শুরু শৈলর, কিন্তু ওই শৈলীর পুনর্বাসন হয় শ্বশুরালয়ে, এবং গল্প পাঠক স্বস্তির নিঃশ্বাস ফেলে।
এইভাবেই লিখেছিলেন দেবীপ্রসাদ মণ্ডল। ডাক এবং গ্রাম আচ্ছা, পশ্চিম মেদিনীপুর থেকে আপনার চিঠি। একটা অন্যরকম, অন্য আঙ্গিকে আপনি লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন আপনারাও যারা রয়েছেন এই মুহূর্তে। যাদবেন্দ্রবাবু রয়েছেন, বলছেন আহা, আচ্ছা, বেতার বন্ধু গুণী প্রতিটা বিষয়ে কি লিখেছেন, আর গুণী শিল্পী দিদিভাই ও সত্যজিৎ দাদাভাই কি প্রাণবন্ত রূপ দিয়ে পাঠ করছেন, তাহা ভাষায় বর্ণনা করা যাবে না। শুধু একরাশ মুগ্ধতা। এমনটা মুগ্ধতার গল্প যিনি লেখেন তিনি হলেন যাদবেন্দ্রদা। উনি শুনছেন, সাথে রয়েছেন দীপক চক্রবর্তী, রয়েছেন বাদল বাবু, রয়েছেন আপনি, বাবলু কুমার সিনহা রয়েছেন, বলছেন খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান। আর হলদিয়া থেকে আপনি তো আছেন, কোকিল মিটে রয়েছেন আমাদের আপনি হলেন চন্দন চক্রবর্তী রয়েছেন, বলছেন যে এই মাত্র এলাম না, আপনি অনেকক্ষণ এসেছেন। আপনার এই মেসেজটি দেখতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ অনেক সময় সঙ্গে সঙ্গে অনেক মেসেজ আসে না, তো সেই জন্য আমরা বুঝতে পারি না। দীপক কুমার, মাফ করবেন, দিলীপ কুমার দত্তবাবু রয়েছেন, বলছেন অসাধারণ অনুষ্ঠান শুনছি, কি সুন্দর দরদি পাঠ, গুণী শিল্পীদের উপস্থাপনায় সত্যজিৎ ভাইয়ের সঞ্চালনায় একটা বিশেষত্ব আছে। দিলীপ বাবু, আপনার চিঠি কিন্তু আমরা একটু আগেই শুনলাম, আপনি কি সুন্দর করে লিখেছেন, মানে অসাধারণ। আসলে মানে যারা লেখেন, যারা এই মুহূর্তে শুনছেন, মানে আপনাদের এই লেখা এবং আপনাদের উপস্থিতি দুই এক হয়ে গেলে না, মানে বড় ছুতে ইচ্ছে করে। আপনাদের সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন এভাবেই। এখন আমরা যাব আবারও চিঠিপত্রে। যার চিঠি রয়েছে এখন অপরাজিতার হাতে বোধহয়, হ্যাঁ, যার চিঠি রয়েছে শোনাও অপরাজিতা, বলো তোমার হাতে কি চিঠি রয়েছে। আচ্ছা, অরিজিৎ দাস অধিকারীর চিঠি তোমার হাতে রয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু শুনবো অরিজিৎ বাবুর চিঠি। বিষয় নবীন বরণের দ্বিধা। লিখেছেন অরিজিৎ দাস অধিকারী, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় বেতার বন্ধন, প্রবীণ নবীনের দ্বন্দ্ব চিরন্তন। নবীনকে বরণ করে নিয়ে নববর্ষের দরবার জমজমাট। নবীন মত ও পথকে সহজে বরণের দ্বিধা ইতিহাসের পরতে পরতে, বাস্তবের অলিতে গলিতে। বিশেষভাবে সক্ষম রত্নাকে অখিলেশ বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরেই ঘোর বিপদ। একে বাড়ির অমতে বিয়ে, তারপরে নতুন বউ বিশেষভাবে সক্ষম। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ায় ঘোর দ্বন্দ্ব, যেন দক্ষ যজ্ঞ বেঁধে গেল। রত্নার চোখের জল অন্যদের আর্দ্র করলেও শাশুড়ি থাকলেন 180 ডিগ্রিতেই। মাস 2 পরে হঠাৎ গুরুতর দুর্ঘটনায় শাশুড়ি হাসপাতালে। রক্ত দিতে হবে। পরিবর্ত রক্তদাতা হলেন রত্নাই। রক্ত দিয়ে শাশুড়িকে সুস্থ করে ঘরে আনার পর শাশুড়ি তার ভুল বুঝেছিলেন। বৌমাকে বুকে জড়িয়ে কপটা চোখের জলেই করেছিলেন বধূবরণ। কাটিয়েছিলেন নবীন বরণের দ্বিধাকে। নব্যবঙ্গের দীক্ষাগুরু, বাংলার সাংস্কৃতিক জাগরণের ক্ষেত্রে যিনি উজ্জ্বল আলোক শিখা, সেই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সতীদাহ রক্ষার চেষ্টা করেছিলেন। রাজা রামমোহন রায়ের চেষ্টায় আইন পাশ হলেও তার রূপায়ণে ডিরোজিও মতাদর্শীদের সমবেত প্রয়াস স্মরণযোগ্য। কুসংস্কারাচ্ছন্ন গোঁড়া হিন্দুদের প্রবল প্রতিবাদ ও প্রতিরোধে তিনি ও তার নবীন মতাদর্শ কোণঠাসা হয়ে পড়েছিল। নবীনকে বরণ করার সেই দ্বিধা আজ ইতিহাস, সতীদাহ আজ স্বপ্নাতীত। সত্য প্রচার রাজবিচারে অপরাধ। অপরাধী মহামতি মহাজ্ঞানী সাধক সক্রেটিসকে বিষ পান করে আত্মহত্যা করতে হয়েছিল নবীন দর্শন প্রকাশের কারণেই। দর্শন শাস্ত্রের জনক সেই তিনি আজ বিশ্ববন্দিত, সর্বজন স্বীকৃত। দূরবীন যন্ত্রের আবিষ্কারক
বিশ্বখ্যাত গ্যালিলিও প্রাচীন ধ্যান ধারণাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভুল প্রমাণ করেছিলেন। সেই নবীন ধ্যান ধারণাকে বরণে তীব্র দ্বিধা ছিল বলেই শেষ জীবন তাকে কাটাতে হয়েছিল কারাগারে। পরে গৃহে অন্তরীণ অবস্থায় অন্ধ হয়েই শেষ নিঃশ্বাস ফেলেন তিনি। আজ তারই সৌরকেন্দ্রিক মতবাদ সারা পৃথিবীতে সমাদৃত। পরিশেষে বলবো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত কিন্নর দল, যা চিত্ররূপে আলো ছায়াছবি, সেই গল্পের নায়িকা কলকাতার মেয়ে আলো চৌধুরীর কথা। অধ্যাপক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সাথী হয়ে গ্রামের টানে কলসডাঙ্গায় প্রথম পা রাখাকে কেন্দ্র করে গ্রাম্য সমাজ জীবনে তীব্র দ্বন্দ্বই তো গল্পের মুখ্য বিষয়। আপন কর্মে নিজের আন্তরিক সহাবস্থানে আলোরানী গ্রামের সমস্ত পরিজনকে আপন করেই সকলের আপনারজন হয়ে উঠেছিল। গল্পের শেষে নিজের শিশু সন্তানকে আলো দেখাতে গিয়েই আলো লীন হন আলোতে। গ্রামোফোনে রেকর্ড করা রবীন্দ্রসঙ্গীত যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বেজে উঠতেই গ্রামবাসীদের চোখের কোণে শিশির কণা। প্রতিটি ক্ষেত্রে নবীন বরণের নব নব দ্বন্দ্ব সময়ের কোষ্ঠী পাথরে বরণীয় হয়েছে, হচ্ছে, হবেও। আর নবীনরা এসে বলবে, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনের দূত। লিখেছেন অরিজিৎ দাস অধিকারী, সেজুতি, বিবেকনগর, তেমাথানি, সবং, পশ্চিম মেদিনীপুর, সূচক 721166 থেকে। বিষয় কথার কথা। লিখছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। প্রিয় বেতার বন্ধন, আমার এক আত্মীয়ের মেয়ে বায়না ধরেছিল, মা দাদাভাইকে তো গাড়ি কিনে দিয়েছো, আমাকেও কিন্তু দিতে হবে। আমার আত্মীয়া তার মেয়েকে বললেন, তুই উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে দেখা, তাহলে তোকেও গাড়ি কিনে দেব। মেয়ে উচ্চ মাধ্যমিকে খুব ভালো নম্বর পেয়ে ফার্স্ট ডিভিশন পেল। তারপর গাড়ির বায়না ধরল। তার মা তখন তাকে বলল, তোকে বিয়ে দিতে হবে তো, পরের বাড়ি যাবি, বিয়েতে খরচ আছে না, গাড়িটা কিনে কি হবে? তখন মেয়ে বারবার বলতে থাকলো, তুমি তো বলেছিলে মা যে আমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলে আমাকে গাড়ি কিনে দিতে হবে বলবে বাপিকে। মা তখন বাধ্য হয়ে বললেন, আরে ও তো কথার কথা বলেছিলাম। তারপর থেকেই মেয়ে মায়ের সঙ্গে আর ভালো ব্যবহার করে না, কেমন যেন শত্রুর মতো ব্যবহার করে। শুভেচ্ছা সহ মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি। পরবর্তী চিঠির বিষয় নবীন বরণের দ্বিধা। চিঠিটি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া থেকে। উনি লিখেছেন, প্রিয় বন্ধু বেতার বন্ধন, 1998 সাল। আমার বড় ছেলে তখন কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তরের অর্থাৎ এমসি এর ছাত্র। ছেলে পড়ার জন্য বাড়িতে কম্পিউটার কেনা হলো। তখন কৃষ্ণনগরে খুব কম বাড়িতে কম্পিউটার ব্যবহার করা হতো। পরিবারের ছেলে মেয়েরা ছাড়াও ওদের সহপাঠীরাও আসতো খুব উৎসাহ নিয়ে কম্পিউটার শিখতে। আমার ছেলেরা চাইতো আমাকে শেখাতে। আমি কি জানি কেন একটা দ্বিধার মধ্যে থাকতাম, অথচ আমি নিজে বিজ্ঞান বিষয়ে শিক্ষিকা ছিলাম। ওরা বারবার শেখার জন্য ডাকলে পরে শিখবো বলে এড়িয়ে যেতাম। কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলর হওয়ায় নতুন নতুন কম্পিউটার কেন্দ্র উদ্বোধনের সময় আমন্ত্রিত হয়ে নিজে না জানার জন্য লজ্জা লাগতো। এখন আমার ছোট ছোট নাতিগুলো পর্যন্ত কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে। প্রিয় বন্ধু, তবু সেই দ্বিধা কাটিয়ে এই 2024 সালেও আমি কম্পিউটারের বিষয়ে স্বাক্ষর হতে পারলাম না, নিরক্ষর হয়েই থাকলাম। চিঠিটি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 7411
01 থেকে। উৎপল ঘোষ রয়েছেন, সাথে রয়েছেন বুলবুল শেখ রয়েছেন, বলছেন শুনছি মুর্শিদাবাদ থেকে শুনছেন আপনি, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আর সঙ্গীতা ঘোষাল রয়েছেন, উনি কিন্তু আমাদেরকে সাথে রেখেছেন, আমাদেরকে শুনছেন। পিন্টু কুমার গুই রয়েছেন, অনিতা দাস রয়েছেন, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আর স্বাগত আপনাদের প্রত্যেকেই, কারণ আপনারা প্রত্যেকে মিলে একেবারেই বেতার বন্ধনকে সঙ্গে রেখেছেন, শুনছেন, এটা কিন্তু জানতে পেরে খুব 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 ভালো লাগছে। মুকুল সর্দার উনি এটা লেখা লিখেছেন দেখতে পাচ্ছি। আসুন আপনাদেরকে সেই লেখাটি শোনাই। আপনারা নিশ্চয়ই সেই লেখাটিকে লক্ষ্য করছেন। আসুন ওনার লেখাটি শোনাই। উনি যেহেতু আমাদের সাথে মনে হয় আজকে একেবারেই নতুনভাবে জুড়েছেন, কারণ আজকে ওনার উপস্থিতি কিন্তু আমার কাছে নতুন বলে মনে হচ্ছে। তো সেই জন্য ওনাকে আমার তরফ থেকে একটা উপহার, অর্থাৎ এই লেখাটি ওনার খুব সুন্দর এবং আমার খুব ভালো লেগেছে লেখাটি, তাই ওনার লেখাটি আপনাদের সবার সাথে ভাগ করে নিচ্ছি। নবীন বরণে দ্বিধা। সৃষ্টির জয়রথ আমাদের সভ্যতাকে কেবল সমৃদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলে তাই নয়, জীবনকে করে তোলে সহজ, সুন্দর ও বৈচিত্র্যময়। সময়ের অগ্রযাত্রায় সৃষ্টিশীল মানুষেরা যখন নব নব সৃষ্টির মাধ্যমে পৃথিবীকে সুন্দর করে তুলতে চান, তখন ভালো মন্দের দোলাচলে জীবনের অধিকাংশ ক্ষেত্রে আমরা অনেকেই নবীন বরণে দ্বিধান্বিত হয়ে পড়ি। সমাজে প্রচলিত নানান কুসংস্কার, জাতপাত, বর্ণবাদ, ভণ্ডামির বিরুদ্ধে প্রগতিশীল মানুষেরা কথা বললেই কুসংস্কারচ্ছন্ন রক্ষণশীলরা সমাজ রসাতলে গেল বলে গলা ফাটিয়ে চিৎকার শুরু করেন। পরিবারের নতুন সদস্যকে শঙ্খ আর উলুধ্বনিতে স্বাগত জানানোর রীতি বহুদিনের। তবু আজকের দিনেও পরিবারে নতুন নারী সদস্যের আগমনে আমরা বিরক্তি হই। শঙ্খ আর উলুধ্বনির কথা ভুলে আঙুল তুলি সত্য মাতৃত্বের স্বাদ পাওয়া কন্যা সন্তান প্রসূতির দিকে। নববধূ বরণেও দ্বিধার অন্ত নেই। কেমন হবে নববধূ? সকলের মন রক্ষা করে চলতে পারবে তো? নতুন শিক্ষার্থীর পদচারণায় শিক্ষাঙ্গন যখন মুখরিত হয়ে ওঠে, ঠিক তখনই নোংরা মানসিকতার কিছু শিক্ষার্থী রেগিংয়ের নামে জীবন নিয়ে খেলায় মেতে ওঠে। প্রযুক্তির বিকাশে অনলাইন আমাদের হাতের মুঠোয় সব সুযোগ সুবিধা এনে দিলেও অনলাইন নিয়ে নানান সংশয় আমাদের মনের কোণে উকি মারে। আমরা ভুলে যাই নবীনেরাই এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলে। রক্ষণশীলতার অচলয়তন ভেঙে কাল বৈশাখীর ঝড় যে নতুনদের কেতন ওড়ায়, হাসি বুকে তার জয়ধ্বনি দেওয়া কি আমাদের উচিত নয়?
খুলনা বাংলাদেশ থেকে লিখেছিলেন মুকুল সত্তার। খুব সুন্দর লিখেছেন আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাই এত সুন্দর লেখাটি না পড়ে আর নিজেকে রাখা গেল না। জানি লাইভে এত বড় লেখা পড়তে সমস্যা হয়, কিন্তু তবুও আপনার এই সুন্দর লেখাটি সবার সাথে ভাগ করে নিলাম। সঙ্গে থাকবেন আর এভাবেই সঙ্গে রাখবেন। মঙ্গলা দি রয়েছেন, বলছেন খুব সুন্দর লেখা, একদমই তাই। আর যাদবেন্দ্রদা বলছেন অসাধারণ, লেখাটি নিশ্চয়ই অসাধারণ, খুব ভালো লাগলো লেখাটি। উৎপল ঘোষবাবু রয়েছেন সঙ্গীতা ঘোষাল, আপনি বলছেন যে খুব সুন্দর হয়েছে। এখন আমাদের বেতার বন্ধন স্টুডিও ঘড়িতেই সময় 10:24 হয়ে 38 সেকেন্ড, রাত হয়ে যাচ্ছে। বুঝতে পারছি আসলে আজকে একটু অনুষ্ঠানটা দেরি করেই শুরু হয়েছে, কারণ নেটওয়ার্কের একটু সমস্যা ছিল। তো সেই জন্য 8:30টার পরিবর্তে 9টা থেকে আজ অনুষ্ঠানটি শুরু হয়েছে। আজকেই কিন্তু চিঠিপত্রের দ্বিতীয় তথা শেষ পর্ব। আর তারপর সামনের শনিবার কিন্তু একলা রাতে তোমার সাথে নিয়ে বিষয়ে আসব। আর কি বিষয়ে আসব সেই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের আগাম জানিয়ে দেওয়া হবে। আর সেদিন লাইভ ফোন ইন অনুষ্ঠান, ফোনে কিন্তু আপনাদের আসতে হবে। আপনাদের বলে রাখি যে অনেকেই চিঠি লিখছেন, কিন্তু অনেকটা বড় আকারে লিখছেন, একটু সংক্ষেপে লিখবেন। কারণ আপনাদের অনেক বড় চিঠি হয়ে গেলে, ধরুন যে জায়গায় দুটো লেখকের চিঠি আমাদের শোনাতে সম্ভব হতো, সেই জায়গায় হয়তো আপনি একা সেই সময়টা নিয়ে নিচ্ছেন। একটু যদি সংক্ষিপ্ত আকারে লেখেন তাহলে যেমন অন্যদের শুনেও আনন্দ হবে, ঠিক সেরকম আপনার যেমন চিঠিটা আমরা শোনাচ্ছি, আরও নতুন কোনো বন্ধুর চিঠিও কিন্তু আমরা শোনাতে সক্ষম হব। আসলে সময়টা তো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, আর শব্দ সংখ্যাটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমরা মার্চ মাসের চিঠিপত্রের বিষয় কি থাকছে অবশ্যই 2-1 দিনের মধ্যেই জানিয়ে দেবো, কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন একটু সংক্ষিপ্ত আকারে লিখবেন। আর জানেনই তো কীভাবে লেখা লিখতে হয়, কিভাবে কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে হয়, জানেন, অবগত আছেন সবই, তবুও আরও একবার কিন্তু আমরা জানিয়ে দেব। মহিতোষ গায়েন রয়েছেন, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আপনি লিখছেন পূর্ব বর্ধমান থেকে। আপনি লিখেছেন যে সে বিষয় হচ্ছে পিকনিক। বলছেন, প্রিয় বেতার বন্ধন, শীতের আনন্দের একটি অন্যতম খোরাক হলো পিকনিক। এই পিকনিকের কথা হলেই মনে পড়ে যায় আমাদের ছোট্টবেলায়, যখন এই শীতকালে নতুন আলু উঠত, তখন আমরা অন্যের জমি থেকে চুরি করে আলু তুলে এনে তাতে মাটির হোলায় করে আলুর দম বানিয়ে ফিস্ট করতাম। গ্রামগঞ্জে তখন পিকনিকের শুরু এভাবেই হতো। তারপর একটু বড় হলে আমাদের পাড়ায় বাড়িতে বাড়িতে চাল, আলু, টাকা তুলে পাড়ায় কোনো একটি জায়গায় বা কারো বাড়িতে আমরা ছেলেরা মেয়েরা সবাই মিলে ডিমের ফিস্ট করতাম। খাবারের আয়োজন যাই হোক না কেন, আনন্দ হতো প্রচুর পরিমাণে। তবে এই শীতকালে পৌষ সংক্রান্তির 2 দিন আগে আমাদের গ্রামে প্রতি বছর গ্রামের সব মানুষ মিলে উত্তর মাঠে জমির আলে উনুন তৈরি করে পৌষ
শালা এক আয়োজন করা হতো। সেদিন গ্রামের কারো বাড়িতে রান্না হয় না। এই শালা করার পেছনে যে কাহিনী আছে তা হলো, বহু বছর আগে আমাদের গ্রামে একবার কলেরা রোগ হয়ে মহামারী আকার ধারণ করেছিল। সেই সময় এই মহামারীর হাত থেকে রেহাই পেতে বল্লভ পাড়া থেকে আগত এক ফকির সাহেব, যিনি উমেদ ফকির নামে পরিচিত, তার কথা অনুসারে সমস্ত গ্রামের মানুষ একদিন বাড়িতে রান্না বন্ধ করে গ্রামের উত্তর মাঠে সকলে মিলে পৌশালা করে। সেই থেকে এই পৌশালা করার রেয়াজ চলে এসেছে। এই পৌশালা করার দিনে ঘুড়ি ওড়ানো একটি অন্যতম আকর্ষণ। সারা শীতকাল ধরে বিভিন্ন জায়গায় এই পিকনিক হয়। স্কুল থেকে ফেরার পথে আজ দেখছি বিডিও অফিসারের কর্মচারীরা ছাদের উপরে রোদে বসে সকলে মিলে একসাথে বসে পিকনিক করছেন। কিভাবে অফিসে, নদীর তীরে, বিভিন্ন পিকনিক স্পটে গিয়ে পিকনিক করার একটা রেওয়াজ এই শীতকালে চলে আসছে। আগে দেখেছি অজয় নদীর তীরে চরক্ষের ব্রিজে নিচে দলে দলে পিকনিকের ধুম লেগে থাকতো। তাদের উচ্চ স্বরে একসাথে 10-15টি মাইক বেঁধে বাজানো, ডিজে বক্স বাজানোর শব্দে প্রাণ অতিষ্ঠ হয়ে যেত। পিকনিকের এই হই হই হুল্লোড় করতে গিয়ে কতজনের যে কত বড় ক্ষতি হয়েছে সে কথায় এবারে বলি। এই বছর এই জানুয়ারি মাসে কেতু গ্রামের গোমাই গ্রামের এক দল কিশোর কিশোরী রেল লাইনের ধারে কাঠের ব্রিজে পিকনিক করতে এসেছিল। পিকনিক করতে এসে জোরে বক্স বাজিয়ে তারা উদ্দাম নৃত্য করতে করতে একটি কিশোরী সাইকেল ভ্যানের উপর চলন্ত জেনারেটরের কাছে এসে দাঁড়াতেই তার চুল জেনারেটরের পাখায় জড়িয়ে গিয়ে মুখ ও শরীরের বিভিন্ন অংশে বিভৎসভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। পিকনিক করতে এসে এই মর্মান্তিক ঘটনার কথা শুনে কি আধুনিক প্রজন্মের যুবক যুবতীরা সচেতন হবে না? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে চিঠি শেষ করেছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, পূর্ব মেদিনীপুর থেকে। সত্যি এই আনন্দের সময় যখন দুঃখের খবর বা দুঃখের দৃশ্যের মুখোমুখি হই, তখন মনে হয় এই আনন্দটা বোধহয় না করলে না। এমন নয়, আসলে আনন্দটা হোক আনন্দের মধ্যে। আসলে সব কিছুর মধ্যে একটা লিমিট রাখলে বোধ হয় সব কিছুই ঠিক থাকে। আর লিমিট ছাড়া আনন্দ হলেই কিন্তু বিপদের আশঙ্কা। কি বলছেন আপনারা? কি ঠিক তো? নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত হবেন। সঙ্গীতা ঘোষাল রয়েছেন আর বলছেন, ওনার ফেসবুক আইডি থেকে বলছে, আমাদের ছোট্ট একটা বন্ধু তাথই বলছেন, আমি তাথই, তোমার উপস্থাপনা খুব ভালো হচ্ছে সত্যজিৎ দাদা। তুমি শুনছো, মায়ের সাথে তুমি সাথে রয়েছো এবং তুমি হৃদয় বন্ধন শুনছো, এক রাতে তোমার সাথে অনুষ্ঠান শুনছো। আমাদের সবার এই অনুষ্ঠান তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সাথে রেখো আর সত্যি থেকে অনুষ্ঠান। জাকির হোসেন রয়েছেন, জাকির হোসেন বাবু আমাদেরকে সাথে রেখেছেন। রয়েছেন আপনি, দিলীপ কুমার বাবু রয়েছেন, পিন্টু কুই রয়েছেন
রয়েছেন আপনি, রাঘবেন্দ্র দা রয়েছেন, মানে সত্যজিৎ দাদা এর অনবদ্য সঞ্চালনা মানে একরাশ মুগ্ধতা। বেশ, সাথে রয়েছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি আপনাকে। আপনি হলেন সিদ্দিকিদা রয়েছেন, উনি লিখছেন সেটা হচ্ছে এরকম: মহুয়া, আমি তোমায় নিয়ে লিখতে কিছু চাই, খুব গোপনে, যেন তুমি সত্যজিৎ আমার ভাই। রূপকথা, তোমার কথা বলবো কি আর বলো। ঠিক আছে, চিঠির সাথে এখন তো পথ চলো। চিন্তা করো না অপরাজিতা, তোমার কথাও লিখবো। সব বন্ধুর চিঠি থেকে অনেক কিছু শিখবো। অসাধারণ, কি বলি বলুন তো। এরপর বোধ হয় আমার কাছে কোনো শব্দ নেই। সিদ্দিকিদা, খুব সুন্দর হয়েছে। শুনছিলাম আমরা বেতার বন্ধন আয়োজিত একলা রাতে তোমার সাথে অনুষ্ঠান। আর আজকের বিষয়ে যেসব বিষয়ে আমরা চিঠি শুনলাম, নবীন বরণের দ্বিধা, পিকনিক ও কথার কথা, এই তিনটি বিষয় রেখেছিলাম আমরা ফেব্রুয়ারি মাস জুড়ে। আপনারা সেই বিষয়ের উপর চিঠি লিখেছিলেন। প্রায় 100-রও বেশি চিঠি আমাদের দপ্তরে এসেছে। আমরা নির্বাচিত কিছু চিঠি আপনাদেরকে শোনালাম, এবং এই চিঠিগুলোর মধ্যে থেকেই সেরারা কিন্তু বিজয়ী পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। তাহলে কে হচ্ছেন সেরা? কি শুনবেন তো নাকি? না, এই মুহূর্তে আমার হাতে সেরাদের লিস্ট নেই, তবে আশা রাখছি সামনের শনিবার নিশ্চয়ই সেই লিস্টটা সামনে করে নিয়ে আসবো। মন্টু মণ্ডল তুমি বলছেন, এই শুনছি বললে তো হবে না বাবু, আমাকে অনেক আগে থেকে শুনতে হবে। এই মাত্র আমাদের তো অনুষ্ঠান একেবারে শেষের দিকে গো, আমরা তো এবার আসর থেকে উঠবো। আজকে আমার সঙ্গে যারা ছিল, মহুয়া মুখোপাধ্যায়, রূপকথা বিশ্বাস, অপরাজিতা শীল, আর আমি ছিলাম তাদের সঙ্গে আপনাদের বন্ধু সত্যজিৎ। আর আমাদের সাথে কিন্তু আপনারা ছিলেন এতক্ষণ জুড়ে, কিন্তু সাথে রেখেছিলেন, সাথে ছিলেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। একেবারেই শেষ মুহূর্তেও কিন্তু আপনারা জুড়ে রয়েছেন, সাথে রেখেছেন। আজকে আসি, আবারও সামনের দিন, সামনের শনিবার লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো একটা বিষয় নিয়ে। সেই বিষয় নিয়ে আপনাদের সাথে জমিয়ে আড্ডা হবে, গল্প হবে। আর সেই সময় অবধি সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আপনার প্রিয়জনদের নিয়ে আপনার শরীর সুস্থ থাকুক, সামনের দিন সুন্দর হোক। আজ আসি, সবাইকে শুভ।